নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আজকের গল্পটি শুরু করছি। মায়ের বচন। আজ তোরই একদিন কি আমারই একদিন, আজ তোর একদিন কি আমার একদিন, আয় তোকে দেখাচ্ছি মজা। হতচ্ছাড়ি মেয়ে, সাপের 5 পা দেখেছিস? পড়াশোনায় মন না দিয়ে প্রেম করা হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি তোর প্রেম করা। চুলের মুঠি শক্ত করে ধরে হিড় হিড় করে টানতে টানতে তিয়াশাকে উঠান থেকে নিজের শোবার ঘরে নিয়ে আসে রমা। তারপর জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। মায়ের ধাক্কায় তিয়াশা একটু দূরে ছিটকে পড়ে। খাটের কিনারে ঠোকা লেগে তখন তার কপালটা কেটে গিয়ে রক্তপাত হচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে হাতের সামনে অর্ণবের টেনিস র্যাকেটটা পেয়ে সেটা দিয়েই তিয়াশাকে এলো পাতারি মারতে থাকে রমা। আর সামনে চিৎকার করতে থাকে, অসভ্য জানোয়ার মেয়ে, নতুন ডানা গজিয়েছে, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেদিকে মেয়ের হুঁশ জ্ঞান নেই। এত কষ্ট করে সব বিষয়ে টিউশন দিয়েছি, সব শখ আহ্লাদ মেটাচ্ছি, সারাদিন তোদের ভালো রাখার জন্য, ভালোভাবে মানুষ করার জন্য প্রাণপাত পরিশ্রম করে যাচ্ছি। আর তুই কি করছিস? বাপ মায়ের নাম ডোবাচ্ছিস, আমাকে সকলের কাছে ছোট করে দিচ্ছিস। বল, কেন ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করছিস বল? কতবার তো বলে দিয়েছি কোনো প্রেম ভালোবাসা সম্পর্কে জড়াবি না, শুধু পড়াশোনা করবি, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। তা না, মেয়ে আমার ছেলে চড়াচ্ছে। কে ছিল ছেলেটা বল? রমাদেবীর সামনে আর্তস্বরে কাঁদতে থাকে তিয়াশা। ও মা, ছেড়ে দাও, লাগছে গো, আর মেরো না, আ আ দৌড়ে আসেন তিয়াশার ঠাকুমা কমলা দেবী। ও বৌমা, এত বড় মেয়েকে মেরো না গো, ওর গায়ে হাত দিও না। কি হয়েছে সব শান্তভাবে শুনে তারপর শাসন করো। শাশুড়ের নামে অত্যাচার ভালো নয়, বয়স্কা মেয়ে, মা এভাবে মারতে নেই। আহা থামুন তো, এই আপনার আশকারাতে এত বার বেড়েছে আপনার নাতনির। এখনও তো 18 বছর বয়সই হয়নি, এখন থেকে প্রেম করছে। এরপর বাড়ি থেকে পালিয়ে গেলে আপনার বংশের মান সম্মান বলে আর কিছু থাকবে? লোকের কাছে মুখ দেখাতে পারবো আমি? আপনার ছেলে তো এত বড় সংসারের বোঝা, 3 ছেলে মেয়ের দায় দায়িত্ব সব আমার ঘাড়ে ফেলে দিয়ে দিব্যি চোখ বুঝলেন। এরপর যদি ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করতে না পারি, তাহলে সবাই সেই আমাকেই দুষবে, বলবে আহা প্রীতিহীন ছেলে মেয়ে সব, মাটা ঠিকমতো ছেলে মেয়েদের মানুষ করতে পারিনি। অভিভাবকহীন ছেলে মেয়ে বেপথে তো যাবেই। এসব ভালো ভালো কথা আমাকেই সহ্য করতে হবে। একটু নরম সুরে কমলাদেবী বললেন, সবই বুঝি বৌমা, তোমার উপরে সংসারের পুরো চাপ, সেটাও জানি, কিন্তু মেয়েটাকে মারলে কি সব সমস্যার সমাধান হবে? ওকে একটু ভালোবেসে বিষয়টা জানতে চাও না? বয়সকালে মা মেয়ে বন্ধু হয়, একটু নরম আচরণ করো ওর সাথে, ওকে ভালোবেসে সব কিছু বোঝাও। অত্যন্ত রুক্ষ স্বরে চিৎকার করে রমা। আপনার জ্ঞানগর্ভ ভাষণ এখন থামান তো, আমার মেয়ে আমাকে শাসন করতে দিন। বল, টিউশনে ফাঁকি দিয়ে কার বাইকে চেপে পার্কে ঘুরতে গিয়েছিলি? কার সাথে ফুচকা খাচ্ছিলি? কে ছেলেটা? কতদিন ধরে সম্পর্কে আছিস? কাঁদতে কাঁদতে তিয়াশা বলে, ও বিতান ছিল সৌমির দাদা। আজ ফিজিক্সের টিউশন হয়নি মা, স্যারের শরীর খারাপ ছিল, তাই আমরা বন্ধুরা সবাই দল বেঁধে দুপুরে সিনেমা দেখতে হলে গিয়েছিলাম। আসার সময় পার্কের কাছে বিতানদার সাথে দেখা, সন্ধে হয়ে গিয়েছিল, তাই বিতানদার বাইকে চেপেই আমি বাড়ি আসি। আসার সময় বিতানদা আমাকে ফুচকা খাওয়ায়। বিতানদার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি বিশ্বাস করো মা। ঠাস করে একটা চর পড়ে তার গালে। বিশ্বাস করব তোকে? তোর সুদেশনা কাকিমা বাজারে যার বিউটি পার্লার আছে, ও তোকে প্রায় ছেলেদের সাথে ঘুরতে ফুচকা খেতে দেখেছে। আজকেই তো আমাকে বলল তুই নাকি প্রেম করে বেড়াচ্ছিস। বলি, পাড়ার লোকের কাছে এসব কথা কেন শুনতে হবে আমায়? তিয়াশা কাঁদতে কাঁদতে মায়ের মার সহ্য করে। হঠাৎ পাশের বাড়ির সোমা কাকিমা জানলা দিয়ে দেখতে পেয়ে দৌড়ে এসে রমার হাতটি ধরে। আহা, কি করছো দিদি? মেয়েটাকে এত মারধর করছো কেন? ছেড়ে দাও। সোমা জোর করে রমাকে ধরে রাখে। মেয়েকে মারতে মারতে হাঁপিয়ে উঠেছিল রমা, এখন আর পারে না। কাঁদো কাঁদো গলায় বলে ফেলে, মেয়ে এখন আমার লায়ক হয়েছে সোমা, ছেলেদের বাইকে চেপে ঘুরছে, সিনেমা দেখতে যাচ্ছে, প্রেম করছে। পাড়ার 2-3 জন আমাকে ডেকে ডেকে বলল, এরপর আমার মাথা ঠিক থাকে? বলো, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়েই তো এত পরিশ্রম করছি। তোমার দাদার অকাল মৃত্যুর পর ওদের মুখ চেয়েই তো বেঁচে আছি।
ঘরে বাইরে আমার কত কাজ, একদিকে ঘরের দায়িত্ব, অপরদিকে অফিসের দায়িত্ব, নিজের ভালো লাগা ভালোবাসা সব বিসর্জন দিয়ে সারাদিন চরকির মতো ঘুরে যাচ্ছি। তা তোরা তো আমার দুঃখ কষ্ট বুঝবি, মায়ের পাশে দাঁড়াবার চেষ্টা করবি, তা না প্রেম করছে। এরপর তো পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না, ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না, তখন আমি কি করব বলো তো সোমা? সবই বুঝলাম রমাদি, কিন্তু আমাদের তিয়াশার যা বয়স, এ বয়সে প্রেমে পড়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এই বিষয়টাকে তুমি এত গম্ভীরভাবে নিও না, আর মারধর করলে এ সমস্যার সমাধান হবে না, বরং বেড়েই যাবে। তুমি পরে তিয়াশার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে। এখন চলো তো এ ঘর থেকে। এতক্ষণ ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব ঘটনাটা দেখছিল তিয়াশার নবম শ্রেণীতে পাঠরত বোন পিয়াসা এবং ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ভাই অর্ণব। দুজনেই দিদিকে মায়ের মারটা দেখছিল আর মনে মনে রাগে ক্ষোভে ফেটে পড়ছিল। পিয়াসা ভাবছিল তাদের মাটা একদম বাজে খারাপ, কখনো তাদের ভালোই বাসেনি, কখনো তারা হেসে কথা বলতে দেখেনি মাকে। ছোট থেকে বিভিন্ন ছোট বড় কারণে মায়ের হাতে বেধড়ক মার খাওয়ার অভ্যাস তাদের তিন ভাই বোনের। কথায় কথায় হাত দিয়ে, স্কেল দিয়ে, খুন্তি দিয়ে, লাঠি দিয়ে, হাতের কাছে যেটা পায় সেটা দিয়েই মারে তাদের মা। সেজন্য তারা তিন ভাই বোন তাদের মাকে জমের মতো ভয় করে, কখনো মায়ের কথার অবাধ্য হয় না। মা যা বলে সব অক্ষরে অক্ষরে মেনে চলে। প্রাণপণে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করে তিনজনেই। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিন ভয়ে ভয়ে থাকে তারা। রেজাল্ট খারাপ হলে জোরে প্রচণ্ড অপমান ও মারধর। আস্তে আস্তে দিদির কাছে গিয়ে তার চোখের জলটা মুছে দেয় পিয়াসা। ভয়ে ভয়ে ডাকে, দিদি, এই দিদি শোন না রে। বোনের দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসে তিয়াশা। দৃঢ় গলায় বলে, আমি আর এখানে থাকবো না বুনু, আমি এই জেলখানা থেকে তাড়াতাড়ি পালাবো। রোজ রোজ এই ঝগড়া, অশান্তি, মারধর আর ভালো লাগে না। সব সময় ভয়ে ভয়ে থাকতে আর পারছি না। ঠাকুমা ছাড়া বাড়িতে আর কেউ আমাকে ভালোবাসে না। আমি আর এখানে থাকবো না রে। কোথায় যাবি রে দিদি? আমাকেও নিয়ে যাবি? আমারও আর এ বাড়িতে থাকতে ভালো লাগে না, আমিও তোর সঙ্গে যাব। স্নান হাসি ছড়িয়ে যায় তিয়াশার মুখে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সত্যিই একদিন বাড়ি থেকে পালায় তিয়াশা। গুম হয়ে বসে থাকে রমা। পরে পাড়া প্রতিবেশী মারফত খবর পায় তিয়াশা পালিয়ে গিয়ে মন্দিরে বিতানকে বিয়ে করেছে এবং বর্তমানে তাদের বাড়িতেই আছে। রাগে ফেটে পড়ে রমা, চিৎকার করে বলে, অকৃতজ্ঞ মেয়ে, দুধ কলা খাইয়ে কালসাপকে বড় করেছিলাম, তাই আজ আমাকে এদিন দেখতে হলো। অমন মেয়ের মুখ দর্শন করব না আমি। শোন পিয়াসা, তুইও যদি দিদির রাস্তায় চলবি তো তোকেও ঘাড় ধরে ঘর থেকে বের করে দেব। এসব বলা সত্ত্বেও আত্মীয় পরিজন, প্রতিবেশী, বন্ধু সকলের পরামর্শে তিয়াশা বিতানের বিয়েটা মেনে নিয়েছে রমা। বিতানের বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে, বিতানের বাবা মায়ের সঙ্গে কথা বলেও আসে। বিয়ের পর বিতানদের বাড়িতে এসে ভীষণ ভয়ে ভয়ে থাকে তিয়াশা। সব সময় বিতানের মায়ের পিছনে পিছনে ঘুরে তার মন জয়ের চেষ্টা করে। অপটু হাতে সংসারের কাজে হাত লাগাতে যায়। শাড়ি পরে ঘুরতে গিয়ে পায়ে পায়ে জড়িয়ে পড়ে যায়। সব সময় আতঙ্কে থাকে, এই বুঝি কেউ তাকে বকলো, অপমান করে কথা শোনালো। তিয়াশার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে খুবই অবাক হয়ে যান বিভাবতী দেবী। একদিন তিয়াশাকে আদর করে পাশে বসিয়ে জিজ্ঞাসা করেন, তোর কি হয়েছে, আমাকে খুলে বলতো তিয়াশা? সব সময় এমন বিষণ্ণ মনে ঘুরে বেড়াস কেন? বিতান কি কিছু বলেছে? না না মা, ও কিছুই বলেনি, আমি ভালো আছি। তুই একদিকে আমাকে মা বলে ডাকছিস আর অন্যদিকে আমাকে তোর মনের কথাটা বলছিস না, লুকিয়ে যাচ্ছিস। ওরে, মাকে কোনো কথা লুকোতো নেই, সব বলে দিতে হয়, বুঝলি পাগলি? মেয়ে বড় হলে মা মেয়ে দুজন বন্ধু হয়ে যায়। এই বাড়িতে যেমন আমি ও সৌমি, এখন তুই আমার আর একটা মেয়ে হলি। তাই তোর মনের যা কিছু কথা সব এই মাকে বলবি, দেখবি কেমন এক চুটকিতেই সব সমস্যার সমাধান করে দিই। অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে তিয়াশা। এই প্রথম কেউ এত স্নেহ দিয়ে তার সাথে কথা বলল। তাহলে মা এমন হয়, এত নরম, এত কোমল, এত ভালো? চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ে তার। বিভাবতী দেবী ভাবেন হয়তো মেয়েটার নিজের মায়ের জন্য মন খারাপ করছে। সস্নেহে বুকে টেনে নিয়ে তিয়াশার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বিতানকে বলবো বিকেলে তোকে তোর বাড়ি থেকে একবার ঘুরিয়ে আনতে। এরপর সময় খুব দ্রুতকালে এগিয়ে যায় আর তিয়াশাও প্রাণ খুলে হাসতে শেখে।
এ বাড়িতে তিয়াশা শাশুড়ি রূপে নতুন একজন মা পেয়েছে। সব সময় মা মা বলে আদুরে বেড়ালের মতো শাশুড়ির পেছনে পেছনে ঘোরে। বাপের বাড়ি প্রায় যায়ই না সে। প্রায় সে সৌমি এবং বিভাবতী দেবী তিনজনে এখানে ওখানে বেড়াতে যায়, বাজারে যায়, ফুচকা খেতে যায়। উচ্চ মাধ্যমিকের পর শ্বশুর শাশুড়ি দুজনেই সৌমির সঙ্গে তাকেও কলেজে ভর্তি করে দিয়েছে। সৌমির মতো বাড়িতে বাইরে সে নিজের পছন্দ মতো পোশাক পরিচ্ছদ পরে যায়, নিজের আনন্দে থাকে। এ বাড়িতে তাকে বকার মতো, কথা শোনাবার মতো কেউই নেই। শাশুড়ি মা তার বেস্ট ফ্রেন্ড। কেমিস্ট্রি অনার্সে প্রথম বর্ষের পরীক্ষায় ফার্স্ট ক্লাস পায় সে। সৌমির রেজাল্টও খুব ভালো হয়। শ্বশুর বাড়িতে সবাই খুব খুশি হয়। একটা ঘরোয়া পার্টি রাখে তাদের দুজনের জন্য। নিমন্ত্রণ রক্ষা করতে এ বাড়িতে আসে রমা। সব দেখে শুনে তিয়াশাকে বলে, যত সব আদিক্ষেতা, লোক দেখানো ব্যাপার স্যাপার। বাড়ির বউয়ের রেজাল্টের জন্য পার্টি। তিয়াশা শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কটা মজবুত করতে হলে তাড়াতাড়ি একটা সন্তান নিয়ে নে। বোকামি করিস না, বেশি পড়া করে আর মাথা ঘামাতে হবে না। বিয়ে করেছিস, এবার সংসারটা ঠিকঠাক করে কর। মৃদু হেসে চুপ করে থাকে সে। মায়ের কথার প্রতিবাদ করে না। শাশুড়ির কথাটা খুব মনে পড়ে। পরীক্ষায় তোকে খুব ভালো রেজাল্ট করতে হবে তিয়াশা মা। বিতান্ত চাকরি করে। এবার সৌমিকেও তোকেও নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। বাকি সংসারের দিকটা এখন আমি সামলে নেব। তুই আগে পড়াশোনা শেষ কর, তারপর পরিবার পরিকল্পনা করবি। আমাদের কোনো তাড়া নেই। এ বিষয়ে নিজেরা স্বামী স্ত্রীতে কথা বলে সিদ্ধান্ত নিবি। মনে মনে ভাবে তিয়াশা, এই দুই মায়ের মধ্যে মানসিকতার কি বৃহৎ পার্থক্য। তার নিজের গর্ভধারিণী মায়ের কাছে তাদের ভাই বোনেদের চাহিদা ছিল একটু সহানুভূতির, একটু ভালোবাসার, একটু আদরের, একটু সহমর্মিতার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা কখনোই পায়নি তারা। উল্টে মায়ের আতঙ্কে বিবর্ণ হয়ে গেছে তাদের শৈশব। এদিকে শাশুড়ি মায়ের মধ্যে সে পেয়েছে মমতাময়ী মায়ের স্নেহছায়া, সহানুভূতি। তাই আজ সে জীবনে সফলতার প্রথম ধাপে পা রাখল। এই দুই বিপরীত চরিত্রে দুই মাকে দেখে তিয়াশা সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে সে একজন ভালো মা, আদর্শ মা হওয়ার চেষ্টা করবে। কোমলতা ও কঠোরতার মিশ্রণে নিজেকে তৈরি করবে। সন্তান যেন তাকে ভয় না পেয়ে নিজের বন্ধু ভাবে, নিজের সাথী ভাবে। এই তিয়াশা, কেকটা কাটবি আয়, আমরা খাবো তো। বিভাবতী দেবীর ডাকে চমকে ওঠে তিয়াশা, বলে, হ্যাঁ মা যাই। নিজের সাফল্যের প্রথম কেকটা কেটে বিভাবতী দেবীকে খাইয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে তিয়াশা। তার গায়ের মামা গন্ধে মনটা প্রশান্তিতে ভরে ওঠে তার। সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।